চিলির পোলাপান তো হলো আবেগ আছে অনেক। হ্যালো, আসসালামু আলাইকুম। প্লিজ আমার কথা শোনা যাচ্ছে কিনা, অথবা আমার। সালামু আলাইকুম স্যার। শোনা যাচ্ছে স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সবকিছু ঠিক আছে। আসসালামু আলাইকুম ভালো স্যার। আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তো যাই হোক, আজকে আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আমাদের আসলে আজকে লেকচার 5। লেকচার 5 আসলে ডাবলির ক্লাস। ডাবলি বলি আমরা, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে রিটেনে মাত্র 15 মার্ক আসে। আপনারা বুঝতেই পারতেছেন ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ রিটেনের 15 মার্কের সূচনা হবে আজকে। সো ক্লাসটা বুঝতে হবে, প্রিলি তো কাজে লাগবেই, সাথে রিটেনেরও অনেক উপকার হবে। এবং আমি দেখাই দিব কোনগুলো রিটেন বেস কোশ্চেন হয় আর কিভাবে হয়। তো আমাকে একটু কেউ কি বলবেন প্লিজ, যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা? ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সম্পর্কে কারো কোনো ধারণা আছে? আমাকে বলবেন যে ইলেকট্রিক্যাল কি আর ইলেকট্রনিক্স কি। ইলেকট্রনিক্স হচ্ছে বিভিন্ন টিভি, ফ্রিজ, এসি এগুলো। আর ইলেকট্রিক্যাল হচ্ছে আপনার ওই যে এগুলোর পার্টস পাতি যেসব যন্ত্রাংশগুলো আছে, যেমন তার, সকেট, না, সুইচ হোল্ডার, এই টাইপের আসলে হয়তো। ব্যাপারটা সেরকম না। আমরা ছোটকালে সেরকম ভাবতাম, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা আসলে ইলেকট্রিক্যাল, একটু বুঝেন আগে। ইলেকট্রিক্যাল একটা হচ্ছে অধিক মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে। ইলেকট্রিক্যাল যেটা, সেটা হচ্ছে অধিক মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে। আর ইলেকট্রনিক যেটা, সেটা হচ্ছে স্বল্প মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে। তার মানে একটা অধিক মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে, আর একটা হচ্ছে স্বল্প মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে। তো যে অধিক মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে সে হচ্ছে ইলেকট্রিক্যাল, আর যে হচ্ছে স্বল্প মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে সে হচ্ছে ইলেকট্রনিক্স। তাহলে এবার স্যার বলেন। শুধু এটুকুই তুলছেন না আরো লেখা হয়েছে? না না, মাত্রই শুরু করছি। তো আমরা যদি বলি যে ইলেকট্রিক্যালে যেহেতু বেশি বিদ্যুৎ লাগে, তাহলে বলেন তো মৃত্যুর ভয় আছে কিনা ইলেকট্রিক্যালে? জি স্যার জি সম্ভাবনা আছে। স্যার আছে। জি আছে স্যার স্যার। আছে। যেহেতু ইলেকট্রনিক্সে হালকা বিদ্যুৎ নিয়ে কাজ করা হয়, সেহেতু মৃত্যুর সম্ভাবনা কম। লাইক দ্যাট, আমি যেমন উদাহরণ দেই। ধরেন আপনারা মোবাইল সারতে গেলে দোকানদারের কাছে মোবাইলটা দেওয়ার সাথে সাথে সে ব্যাটারিটা জিব্বায় দিয়ে দেখে যে আসলে চার্জ আছে কিনা, তাহলে কোনো না কোনো ভাবে সে বুঝে যে চার্জ আছে কিনা। আচ্ছা বলেন তো, এই যে ব্যাটারি চার্জ জিব্বা দিয়ে দেখলো, কিন্তু সেটাতে কিন্তু মরবে না। কিন্তু এই যে বাইরে দেখছেন বিদ্যুতের দুইটা প্লারের মাঝখানে একটা ঘরের মতো থাকে, যেটাকে আমরা বলি ট্রান্সফরমার। তো বলেন তো, এই ট্রান্সফরমারে কেউ যদি জিহ্বা দিয়ে দেখে, সে কি আর থাকবে দুনিয়ায়? না মানে তো স্যার, সাথে সাথে। পরলোক গমন করবে স্যার। পরলোক গমন করবে। তাহলে যে ইলেকট্রিক্যাল, এই যে ট্রান্সফরমার হচ্ছে ইলেকট্রিক্যাল, যেটা অধিক বিদ্যুৎ প্রয়োজন হয়। আর ইলেকট্রনিক্স হচ্ছে স্বল্প মাত্রার বিদ্যুৎ, যেমন ধরেন তাহলে আইসি, স্যার কি আমরা বলতে পারি কি এসি আর ডিসি? লাইক দ্যাট, কিছুটা। তবে আরো পার্থক্য আছে, আমরা বলবো। যেমন ইলেকট্রিক্যালে পরিবাহী পদার্থ ব্যবহার করা হয়,
পরিবাহী পদার্থ মানেই কিন্তু বেশি বিদ্যুৎ যাবে, মুক্ত ইলেকট্রন থাকে। আর ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্স এর সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, এই তো সেমিকন্ডাক্টর মানে বুঝতেই পারতেছেন, কখনো মুক্ত অর্ধপরিবাহী। ইলেকট্রন থাকে কখনো থাকে না, তার মানে হালকা বিদ্যুৎ যাওয়া আসা করে। তাহলে আমরা একটু পার্থক্য লিখে ফেলি, তাহলে আমরা মনে হয় ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর ব্যাপারটা বুঝে যাব। আমরা এক পাশে লিখি ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল। আসলে আমি আগে তো বলছি কিন্তু 15 মার্কের রিটেন, এই জন্য আমরা একটু রিটেন স্টাইলে পড়বো, নাহলে কিন্তু মনে রাখতে পারবেন না। আমি দেখাই দিব প্রিলিতে কিভাবে আসবে। ইলেকট্রনিক্স, তো ইলেকট্রিক্যালের পাশে এখানে লেখেন অধিক, অধিক মাত্রার, অধিক মাত্রার বিদ্যুৎ নিয়ে, অধিক মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে। ইলেকট্রিক্যালে অধিক মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে। ইলেকট্রনিক্স, স্বল্প, স্বল্প মাত্রার বিদ্যুৎ নিয়ে, স্বল্প মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে। তাহলে দেখেন, ইলেকট্রিক্যালে অধিক মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে, ইলেকট্রনিক্সে স্বল্প মাত্রার বিদ্যুৎ নিয়ে কাজ করে। 2 নাম্বার লিখবেন। লেখেন মৃত্যুর, মৃত্যুর সম্ভাবনা থাকে। এখানে লিখবেন মৃত্যুর, সংস্পর্শে মৃত্যুর সম্ভাবনা থাকে। হ্যাঁ ভাইয়া বলেন। বলছিলাম যে সংস্পর্শে মৃত্যুর সম্ভাবনা থাকে, সেটা হবে। এক একই কথা, আমরা তো পার্থক্য লিখতেছি, মৃত্যুর সম্ভাবনা থাকে না। এরপর লিখবো, আচ্ছা এভাবে লিখি তাহলে আরো ভালো বুঝবো। লেখেন ইলেকট্রিক্যাল যন্ত্রে, ইলেকট্রিক্যাল যন্ত্রে পরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। ইলেকট্রিক্যাল যন্ত্রে পরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। ইলেকট্রনিক যন্ত্রে ইলেকট্রনিক যন্ত্রে অর্ধপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। একটু খেয়াল করে দেখেন, আমরা 4 নম্বরে যদি বলি, দেখেন পরিবাহী পদার্থ মানেই, পরিবাহী পদার্থ মানে, দেখেন আমরা বললাম কি ইলেকট্রিক্যাল যন্ত্রে পরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। একটু দেখেন, পরিবাহী পদার্থ যদি হয় পরিবাহী, তাহলে এই পরিবাহী পদার্থে যদি তাপমাত্রা বাড়ানো হয়, যদি তাপমাত্রা বৃদ্ধি হয়, এই তাহলে কি পরিবহন হয়? কমে যাবে। পরিবাহী পদার্থ তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বাড়ে, রোদ বৃদ্ধি পায়, আর পরিবহন কমবে। রোধ যদি বাড়ে
তড়িৎ প্রবাহ কমে। তাহলে তড়িৎ, গুড, তড়িৎ প্রবাহ কমে। এবার আমার কথা হচ্ছে বিসিএস এ কোশ্চেন আসছে, এবার দেখেন তো ইলেকট্রিক্যাল যন্ত্রে কোন পদার্থ ব্যবহার করা হয়? পরিবাহী পদার্থ। পরিবাহী পরিবাহী। এবার যদি আমরা জানি যে পরিবাহী পদার্থে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বাড়ে, আর রোধ যদি বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ কমে। এবার যদি আমি বলি, বলেন তো এবার বিসিএস এর কোশ্চেন, ইলেকট্রিক্যাল যন্ত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ, এবার অপশন দিবে কমে, বাড়ে। বাড়ে, অপরিবর্তিত থাকে, আর কোনোটি না। বাড়ে। বাড়ে, বাড়ে, কারণ ইলেকট্রিক্যাল যন্ত্র মানেই হচ্ছে পরিবাহী, ইলেকট্রিক্যাল যন্ত্র মানেই হচ্ছে পরিবাহী। আর এবার যদি আমরা বলতাম এখানে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী, এর বিপরীতটা ঘটতো। অর্ধ পরিবাহী পদার্থে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ রোধ কমে যায়। কমে রোধ যেত, কমে, আর রোধ কমলে তড়িৎ তড়িৎ প্রবাহ প্রবাহ বাড়ে। তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। বেড়ে যায়, তড়িৎ প্রবাহ বেড়ে যায়। আচ্ছা আমাকে বলতে পারবেন, পরিবাহী পদার্থ মানেই তো মুক্ত জোড় ইলেকট্রন থাকে, পরিবাহী পদার্থ মানেই তো মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বেড়ে যাবে কেন? রোধ স্যার তো এখানে আরো সংঘর্ষ বাড়ে, সংঘর্ষ বৃদ্ধি এখানে পায়। ইলেকট্রনের সংঘর্ষ বাড়ে। ভেরি গুড। দেখেন মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে যখন তাপমাত্রা বাড়ে তখন ওই ইলেকট্রন গুলো দ্রুত ছোটাছুটি করে, আর দ্রুত ছোটাছুটি করলে সংঘর্ষ বেশি হয়, মানে বাধা বেশি পায়, আর বাধা বেশি পাওয়ার কারণে চলতে পারে না, এই জন্য হচ্ছে তড়িৎ প্রবাহ কমে যায়। অপরদিকে অর্ধপরিবাহীতে মুক্ত ইলেকট্রন কম থাকে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি হলে তারা দৌড়ানো শুরু করে, এজন্য রোধ কমে যায়, তড়িৎ প্রবাহ বেড়ে যায়। তাহলে আসি এবার আমার বিসিএস এর টাইপের কোশ্চেন যদি বলি, এটুকু মনে হয় বুঝতে পারতেন আশা করি, নাকি? জি আচ্ছা, স্যার, ক্লিয়ার স্যার। আমরা এবার এখানে লিখব 4 নাম্বার। দেখেন ইলেকট্রিক্যাল যন্ত্রে, ইলেকট্রিক্যাল যন্ত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে, ইলেকট্রিক্যাল যন্ত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বাড়ে এবং তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কমে। আবার ইলেকট্রনিক যন্ত্রে, ইলেকট্রনিক যন্ত্রে তাপমাত্রা, ইলেকট্রনিক যন্ত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে, ইলেকট্রনিক যন্ত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ কমে, রোধ কমে এবং তড়িৎ প্রবাহ বাড়ে। দেখেন এই হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, আর আমরা এবার উদাহরণ দিব, কিন্তু এখানে তো ধরবে না। তো এবার আমাকে একটু বলেন তো যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, আমি প্রথম এসে যে কোশ্চেনটা করছিলাম, এখন এই কোশ্চেনের উত্তর দেওয়া যাবে কিনা? ইজি হয়ে গেছে যাবে স্যার। স্যার। জি স্যার। গুড। এবার আমরা আর একটা প্রিলি কোশ্চেন শিখবো, আমরা উদাহরণ শিখবো ইলেকট্রিক্যালের আর ইলেকট্রনিক্সের। তাহলে আমরা নিচের কোনটি ইলেকট্রিক্যাল যন্ত্র বা ইলেকট্রিক্যাল নয়, বা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স নয়, আমরা পারবো, আমরা পরে একটু দেখি উদাহরণ। আমরা এটা ইলেকট্রিক্যালের উদাহরণ। দেখেন ইলেকট্রিক্যালের উদাহরণ যেমন মোটর, ট্রান্সফরমার। জেনারেটর। এই জেনারেটরের আরেকটা নাম কিন্তু ডায়নামো। ডায়নামো।
তাহলে মোটর, জেনারেটর, ডায়নামো, ট্রান্সফরমার। মোটর, জেনারেটর, ট্রান্সফরমার। বেশি উদাহরণ দিলাম না, কারণ এগুলো বেশি আসে না। এখানে উদাহরণ লাগবে, যেমন ধরেন আমি বলতে পারি ট্রানজিস্টর। আইসি, গুড। লিড, ট্রানজিস্টর, ডায়োড আইসি, রেকটিফায়ার, ডায়োড, ট্রায়োড, রাডার, অ্যাম্প্লিফায়ার, অসিলেটর, এলসিডি, এলইডি, অ্যাডাপ্টর, ইনভার্টার। এই হচ্ছে দেখেন আপনার, আমার মনে হয় এবার ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, নিচের কোনটি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল নয়, বা নিচের কোনটি ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স নয়, আমরা মনে হয় এরকম কোশ্চেনের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাই তো? আচ্ছা, এবার আমাকে বিসিএস এর রিটেনে আপনি যদি কোশ্চেন দেখে থাকেন, একটু কোশ্চেনগুলো দেখবেন মাঝে মাঝে, কারণ না দেখলে আপনার যেটা হবে, আপনার আইডিয়া হবে না। অ্যাটলিস্ট আমি পরীক্ষা দেই নাই, তাতে কি হয়েছে, কোশ্চেনগুলো দেখলে আইডিয়া পাওয়া যায়, তাহলে দেখা যাবে প্রিলি কোশ্চেনও কোথা থেকে হয়, এরকমও অনেক কিছু বোঝা যায়। দেখেন, এমন এবার যেমন একটা কোশ্চেন আছে, প্রিলিতে দুইটা কোশ্চেন আসে, বাট রিটেনে প্রত্যেকটা বিসিএসেই এখান থেকে একটা কোশ্চেন আসে। দেখেন, যেমন ধরেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোর চিত্রসহ নাম লিখুন। ধরেন এই বিসিএসে আসছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলোর চিত্রসহ নাম লিখুন। যদি এবার এটাতে এটা আসে, তাহলে সামনেরটা আসে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোর চিত্রসহ নাম লিখুন। পরের বিসিএসে আসে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোর চিত্রসহ নাম লিখুন। আসলে এভাবে কোশ্চেনগুলো আসে। তো আমরা একটু দেখে আসি, এটা রিটেনের জন্য চরম, এবং আপনারাও দেখবেন যে এটা আসলে দরকার। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এমন একটা বিষয়, আমি প্রমাণ করে দিচ্ছি, আপনি অন্য কারোরটা দেখে লিখলেও নাম্বার পাবেন না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? ধরেন আপনি রিটেন পরীক্ষা দিচ্ছেন, আপনি রিটেন পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি সামনে জনেরটা হুবহু কপি করছেন, তারপরও আপনি নাম্বার পাবেন না। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? দেখবো জি কিভাবে স্যার। স্যার? হ্যাঁ, দেখবো কিভাবে? কার্ড হবো না? না, মনে করেন আপনার দোস্তই পড়লো সামনে জন, আপনি দেখতেছেন, হুবহু দেখে লিখবেন, তারপরও নাম্বার পাবেন না। মানে আপনি কিভাবে স্যার? আপনি নাম্বার পাবেন না। আপনার সামনে যে লিখবে সে নাম্বার পাবে, কিন্তু আপনি পাবেন না। কেন এ- স্যার? এই যে দেখেন, আমি বলি কেন। তাহলে আগে কোশ্চেনটা লেখেন, কোশ্চেনটা লেখেন। এটা, এর পাশে 3টা স্টার দিবেন। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলোর চিত্র সহ নাম লিখুন। দেখেন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলোর চিত্র সহ নাম লিখুন। এটা হচ্ছে একটা রিটেন কোশ্চেন। তবে এখান থেকে প্রিলিতে 2টা কোশ্চেন আসে, আমরা দেখাই দিব কোন 2টা আসে। আর রিটেনে
আমি তো বললাম এই রিটেনে কোশ্চেন, তাহলে আমরা একটু লিখবো, এক পাশে লিখবো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আর এক পাশে লিখবো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আর এক পাশে লিখবো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আর এক পাশে লিখবেন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। দেখেন আমরা 8টা কম্পোনেন্ট পড়বো, 8টা, তার ভিতর 6টাই মিল, যে 2টা অমিল সেটা হচ্ছে মানে প্রিলিতে আসবে। যেমন ধরেন এখানে একটা কম্পোনেন্ট থাকবে, একটা তার। আচ্ছা বলেন তো তারটা কি হবে, পরিবাহী না অর্ধপরিবাহী? পরিবাহী। 100% ইলেকট্রিক্যালে যেহেতু তার, তাহলে পরিবাহী। আর ইলেকট্রনিক্সও একটা তার থাকবে, এটা হবে অর্ধপরিবাহী। দেখেন যদি অটো পাস ইঞ্জিনিয়ার হয় তাহলে কেন জিনিসপত্র বেশি নষ্ট হয়? আপনার ইলেকট্রিক্যাল যন্ত্রে যদি ইলেকট্রনিক্সের তার দেয় আর ইলেকট্রনিক্সে যদি ইলেকট্রিক্যালের তার দেয়, মানে বুঝছেন ব্যাপারটা কি হবে? তারেরও একটা ইউজের একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা এবার আমাকে বলেন, আমরা ছোটকালে আটম শ্রেণীতে যখন পড়তাম, আটম শ্রেণী পড়ছেন? আটম শ্রেণী, জি স্যার, অষ্টম অষ্টম। অষ্টম। অষ্টম শ্রেণী। তো আটম শ্রেণীতে যখন পড়তাম তখন একটু চিন্তা করে দেখেন তো, আমরা এক প্রকার রোদ আঁকতাম, এই যে এভাবে, আমরা এভাবে দিয়ে কিছু গিজ গিজ দিয়ে এভাবে, জি স্যার। দেখেন তো, মনে পড়ে নাকি? জি স্যার। জি স্যার। আপনারা জানেন কিনা এই রোদ আঁকার একটা নিয়ম আছে, আপনি আন্দাজে গিজ গিজ দিলে হবে না। আপনাকে দেখেন, ভালো করে খেয়াল করেন, আপনি যদি এই যে উপর থেকে শুরু করেন, এই যে উপর দেখেন, আমি উপর থেকে শুরু করছি, মাঝখানে যতগুলো দাগ দিবেন দেন, এটা দাগ কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে শেষ করতে হবে অবশ্যই নিচ থেকে, দেখেন। অথবা আপনি শুরু করলেন নিচ থেকে, কোনো ব্যাপার না, নিচ থেকে শুরু করেন, আপত্তি নেই, মাঝখানে যতগুলো দাগ দিবেন দেন, কিন্তু আপনাকে শেষ করতে হবে উপর থেকে। এবার আপনি বলেন, আপনি সামনের জন্যটা দেখে লিখতেছেন, রিটেন কোশ্চেন দেখে লিখতেছেন, এখন আপনার সামনে যে আছে সে রোদ আঁকতে পারে, মানে সে জানে নিয়ম, আপনি জানেন না, আপনি এক নজর তাকায়ে শুধু এরকম কয়েকটা গিজ গিজ দিয়ে রাখলেন, কয়টা গিজ গিজ দিয়ে রাখছেন। আচ্ছা বলেন তো আপনি নাম্বার পাবেন? না। জি না স্যার। আপনার সার্কিট পূর্ণ হবে, আপনার সার্কিট পূর্ণ হবে না। তার মানে বুঝছেন এটা খুবই সেনসিটিভ। এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ক্লাসে অনেকেই ভয় পায়। কেন ভয় পায় আমরা বুঝি না, আসলে ব্যাপারটা সোজা, কিন্তু আমরা বুঝি না যে চিত্র আঁকা টাকা। এই জন্য এইগুলো ভালো করে জানলে আপনি রিটেনে অনেক বেশি ভালো করতে পারবেন, মানে আপনার সবগুলো সার্কিট কারেক্ট হবে, মানে ভুল যাবে না। এই জন্য আর এই সার্কিটেই ভুল যায় বেশি। তো আমার মনে হয় আমরা রোদ আঁকা শিখছি। এমন না যে ইলেকট্রিক্যাল এক পাশ থেকে উঠাইতে হবে এক পাশ থেকে নামাইতে হবে, এটা খুশি, আপনি উপর থেকে উঠাইলে নিচে নামাইতে হবে, আর নিচে শেষ করতে হবে, নিচ থেকে শুরু করলে উপর দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে রোদ আঁকার নিয়ম, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এরপরে ধরেন এখানে একটা রোদ থাকবে, এই যে আমরা উপর থেকে শুরু করব নিচে শেষ করব, এটাকে বলবো আমরা রোদ। রোদ মানেই কিন্তু বাধা, ঠিক এটা তো একটা রোদ থাকবে। আমি বলছিলাম যে 6টা মিল, ধরেন আমরা একটা রোদ আঁকলাম, এটা এমন না যে ইলেকট্রিক্যালে নিচে শুরু উপরে শেষ, ইলেকট্রিক্যালে উপরে শুরু, এটা খুশি, আপনি উপরে শুরু করলে নিচে শেষ করতে হবে,
নিচে শেষ করলে উপরে শুরু করতে হবে। 3 নাম্বার, এটাকে আমরা বলি ফিক্স রোধ। আর একটা রোধ আছে পরিবর্তনশীল রোধ। যেমন এটা একে এরকম একটা, ওই যে মনে আছে ছোটকালে, আপনারা জানেন কিনা, ছোটকালে লাভ আইকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিতাম, জানি না তীর চিহ্ন দিয়ে কি বোঝাইতো, আবার এখানে মনে পড়ে কিনা, সেরকম এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিতে হবে। তীর দিয়ে পাড়াই দিয়েছে স্যার। হ্যাঁ, তীর দিয়ে পাঠা দিচ্ছে না? ও আচ্ছা। তো এখানে পরিবর্তনশীল রোধ মানে হচ্ছে আপনাকে এখানে ধরেন একটা ফ্যাক্টরিতে আপনি বিভিন্ন ধরনের যন্ত্র আছে, কোনোটা 10 ভোল্টে চলে, কোনোটা 20 ভোল্টে চলে। এখন আপনি যদি ফিক্স রোধ লাগান তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, এই জন্য এখানে পরিবর্তনশীল রোধ লাগবে। আচ্ছা, এবার আপনি বলেন, এমন কোন লোক আছে না যে আপনি সামনের জনেরটা দেখে লিখতেছেন, আবার মনে মনে ভাবে যে ইস, ওর থেকে যদি আমি নাম্বার বেশি পাইতাম, অথচ আমি ওর থেকে কিন্তু দেখে লিখতেছি। এরকম মনের মানুষ কিন্তু আছে এখনো। তো কাহিনী হচ্ছে, সে করতে কি রোদ আইকে একটু কেটে দিছে, মানে যে সামনে বসছে সেভাবে রোদ আইকে কেটে দিছে। এখন পিছনের জন ভাবতেছে থাক, ও রোদে দাগ পড়ে গেছে, আমি বলবো না, আমি এই দাগও দেব না। এখন বলেন, সে ভাবছে কি এটা একটা দাগ, সেই দাগ দেয় নাই। এবার বলেন তো, তার সার্কিট কি ফুল হবে? এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। এই জন্য দেখেন, দেখে লিখলেও অনেক সময় ভুল হয়। তো এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, পরিবর্তনশীল রোধ। এবার আপনাকে যেটা লাগবে, এইবার প্রিলি কোশ্চেনটা এখানে আসে। এখানে একটা সমান দুইটা দাগ থাকে, এভাবে সমান দুইটা দাগ, অথবা এটাকে আমরা এভাবে বলি, দাগ দিয়ে এভাবে দুইটা দেয়, এটাকে আমরা বলি ধারক। ধারক, ঠিক এটাতে থাকে ধারক, আর এটাতে থাকে একটা ডায়োড, এভাবে দিয়ে একটু কাটা থাকে, এটাকে আমরা বলি। এইটাতে একটা স্টার দিয়ে রাখবেন, এটাতে একটা প্রিলি কোশ্চেন আসে 4 নাম্বারটাতে। এবং কিভাবে কোশ্চেনটা আসে, এভাবে এভাবে আসে যে, আচ্ছা আপনারাই বলেন তো, ইলেকট্রিক্যাল যন্ত্রে থাকে না কোনটি? তার, রোধ, পরিবর্তনশীল রোধ, ডায়োড। ইলেকট্রনিক যন্ত্রে থাকে না কোনটি? তার, রোধ, পরিবর্তনশীল রোধ, ধারক। ধারক। এইভাবে কোশ্চেন গুলো আসে প্রিলিতে। আমার মনে হয় এভাবে আসলে আমরা পারবো ইনশাল্লাহ। 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও আসে। এখানে থাকে একটা, আপনারা স্প্রিং এর মতো দেখবেন যে এরকম একটা থাকে, এটাকে আমরা বলি আবেশক। অর্থাৎ ইলেকট্রিক্যালে থাকবে আবেশক, আর ইলেকট্রনিক্সে থাকবে ট্রায়োড। এই ট্রায়োড আমরা অনেকেই দেখছি, দুই পাশে দুইটা পি টাইপ, মাঝখানে একটা এন টাইপ, আদারওয়াইজ দুই পাশে দুইটা এন টাইপ, মাঝখানে একটা পি টাইপ। এটাকে আমরা বলি ট্রায়োড। এবার বুঝতে পারছেন আবার কি ধরনের কোশ্চেন হবে ওইখান থেকে, ইলেকট্রিক্যালে থাকে কোনটা বা থাকে না কোনটা, এভাবে। এইবার একটা জিনিস দেখেন, আমরা একটা কোষ আঁকি, আমরা যাই করি কি, সমান দুইটা দাগ দিয়ে একটা পজিটিভ একটা নেগেটিভ দিয়ে চলে আসি, আমরা পাশে লিখি কোষ। আচ্ছা আপনি বলেন তো, কোষ আঁকতে দেয়, আপনি কি আঁকছেন? ধারক। ধারক। আপনি ধারক এঁকে আসছেন, তার মানে সার্কিটে আপনি যদি কম্পোনেন্ট ঠিক না হয় তাহলে কিন্তু ঝামেলা। এই জন্য কোষ আঁকতে হলে দেখেন, আপনাকে অবশ্যই কোষ আঁকতে হলে একটা দাগ বড় দিতে হবে, একটা দাগ ছোট দিতে হবে। মনে রাখবেন, যে পাশে দাগটা বড় থাকবে সে পাশে পজিটিভ, যে পাশে ছোট থাকবে সে পাশে নেগেটিভ। এখন আপনি করলেন কি, যে আপনার এটা মনে নাই, আপনি করলেন কি,
এই পাশে একটা বড় দাগ, এবার একটা ছোট দাগ ঠিকই দিলেন, এখানে নেগেটিভ দিয়ে আসলেন, এখানে পজিটিভ দিয়ে আসলেন। আচ্ছা এবার আপনি বলেন, আপনি খালি শুধু বলবেন যে আমি শুধু একটা পজিটিভ নেগেটিভ ভুল করছি, স্যার আমার পুরা নাম্বার কাটে দিছে। আচ্ছা আপনি বলেন বিদ্যুতের ক্ষেত্রে আপনি যদি পজিটিভ নেগেটিভ আলাদা করেন, তাহলে বলেন তো বিদ্যুতে যদি একটা লাল তার একটা কালো তার থাকে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, আচ্ছা বলেন তো এটা যদি উল্টা পাল্টা করি তাহলে কি আগুন ধরে না ধরে না? আগুন ধরে যাবে। পুড়ে যাবে স্যার। এখন ধরবে স্যার। এখন আমার কথা হচ্ছে যে আপনি আহ, আপনার খাতার দিকে যখন টিচার তাকাইছে তখন দেখছে আপনার খাতায় আগুন জ্বলতেছে দাউ দাউ করে, এখন আপনাকে নাম্বার দিবে কই বলেন? কিছু নাম্বার কিছু করে চাই। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই স্যার সব সব ভুল, জায়গাতে ভুল করা চলে না। এইসব ভুল করা যাবে না, মানে বুঝছেন ব্যাপারটা? তো এখানে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে একটা কোষ থাকবে, অর্থাৎ একটা বড় দাগ থাকবে, একটা ছোট দাগ থাকবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটার নাম হবে কোষ। ঠিক এটাতেও একটা কোষ থাকবে। আপনি বলবেন স্যার আমি এই পাশে বড় দিব এই পাশে ছোট দিব, দেন তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, এটার নাম হবে কোষ। 7 নম্বরটাতে এবার হবে একটা ব্যাটারি। দেখেন আপনি আন্দাজে ব্যাটারি আঁকলে হবে না, ব্যাটারি আঁকতে হলে আপনাকে আগে কোষ নিশ্চিত করতে হবে। ধরেন একটা ছোট দাগ একটা বড় দাগ, আবার এটা নেগেটিভ এটা পজিটিভ। এই বড় যে পাশে থাকবে খেয়াল করেন, বড় যে পাশে থাকবে সে পাশে একটা ছোট দাগ, যে পাশে ছোট থাকবে সে পাশে একটা বড় দাগ, তাহলে এটা হবে ব্যাটারি। আপনি আন্দাজে ব্যাটারি আঁকলে হবে না কিন্তু। তার মানে ব্যাটারি আঁকতে হলে দেখেন আপনাকে অবশ্যই একটা বড় দাগ দিতে হবে, একটা ছোট দাগ, একটা কোষ, এটা পজিটিভ এটা নেগেটিভ, বড় দাগের পাশে ছোট দাগ, ছোট দাগের পাশে বড় দাগ, এইটা একটা ব্যাটারি। ব্যাটারি আর এখানে থাকবে একটা চাবি। দেখেন ওই যে সুইচ আমরা বলি, এভাবেও থাকতে পারে বা এভাবেও থাকতে পারে, এটার নাম আমরা বলি সুইচ। চাবি বা সুইচ। অর্থাৎ আমরা যে অন অফ যেটাতে করি, অর্থাৎ ফ্যান চালাই বা চালাই, লাইট জ্বালাই, সেটাকে বলে চাবি বা সুইচ। ঠিক স্যার এখানেও একটা স্যার পজিটিভের দাগটা কি অনেক বড় থাকবে? বা কোনটা? এই যে হ্যাঁ পজিটিভ কোষের হ্যাঁ, ক্ষেত্রে। পজিটিভের দাগ অলওয়েজ বড় থাকবে, মানে যে পাশে বড় দিবেন সে পাশে অবশ্যই পজিটিভ দিতে হবে। চাবি বা সুইচ। এবার বলেন তো, আমাকে যদি বিসিএস এ বলে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলোর চিত্র সহ নাম লিখুন, অথবা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলোর চিত্র সহ নাম লিখুন, অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলোর চিত্র সহ নাম লিখুন, বলেন তো পারবো কিনা? স্যার পারবো। ইনশাল্লাহ স্যার পারবো। স্যার আমি যদি নেগেটিভ তারটা আগে দিতাম পজিটিভ তারটা পরে দিতাম, এটা কি সমস্যা হতো? কোনো ব্যাপার না, আপনি যা দিবেন আ- খুশি আপনি। শুধু পজিটিভটা আমি এটা ঠিক রাখবো। এই যে নেগেটিভ দিচ্ছেন এটা পজিটিভ দিচ্ছেন, এটা নেগেটিভ এটা পজিটিভ, আপনাকে শুধু প্লাস মাইনাস ঠিক রাখতে হবে, বাদ বাকি আপনার খুশি। তাহলে দুইটা চিত্র একও হতে পারে। হ্যাঁ একও হইতে পারে, কোনো ব্যাপার না। জি স্যার। আচ্ছা ক্লিয়ার? স্যার বলেন। 6-7 এর মধ্যে ডিফারেন্স কি? মানে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স 6-7-8 এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স নাই তো, 6টা এক, আমি তো বলছি 8টা কম্পোনেন্ট আছে, 6টা এক। না স্যার ওইটা না, তাহলে মানে এই যে 6 স্যার কোষ নাম্বারটা। আর ব্যাটারি কথা বলছে স্যার। প্লাস মাইনাসের কোষ এগুলা আর দেখতেছি। ব্যাটারি, কোষ আর ব্যাটারি, তাই জি স্যার ডিফারেন্স কি এই ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স? কোষ আর ব্যাটারি হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর কোনো পার্থক্য নাই, তবে কোষ আর ব্যাটারির মধ্যে একটা পার্থক্য আছে। ধরেন কোষটা হচ্ছে শুধু ইলেকট্রন চলাচল করে, আর ব্যাটারি হচ্ছে ইলেকট্রন চলাচলও করে, আবার ইলেকট্রন মানে চার্জ ধারণ। সংরক্ষণ করে রাখি। যেমন ধরেন আমি যদি বলি, যেটা বললে বুঝবেন, যেমন যদি বলি পদ্মা সেতু,
পদ্মা সেতু একটা কোষ, শুধু গাড়িগুলোকে পার করতে পারে। কিন্তু আমি যদি বলি ফেরি, ফেরিগুলো গাড়িগুলো পারও নিজে করতেছে, চলে। আবার তার ভিতরে গাড়ি ধারণও করতে পারতেছে। কিন্তু পদ্মা স্যার সেতু এটা কি বাল্ব আর ব্যাটারির মধ্যে উদাহরণ হয় স্যার? আমরা বাল্ব, বাল্বের ভিতরে যে স্যার ইটা থাকে হ্যাঁ স্যার, বলতে পারেন, একই কথা। কোষ বাল্বের আর ব্যাটারি কোষই থাকে, একই স্যার কথা। একটা হচ্ছে ড্রাই সেল আর একটা হচ্ছে আমরা যে সৌর কোষটা ব্যবহার করি সেটা। হ্যাঁ, মানে একটা হচ্ছে এসি কারেন্টে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে ব্যাটারি তো ডিসিতে। আপু বুঝছেন ব্যাপারটা? স্যার স্যার আর তো চেঞ্জ হইলো না, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স একই। 8 নাম্বারটা তো চাবি, সুইচ। শুধু এই যে আমরা যে সুইচটা দেই না, সুইচ তো চেঞ্জ হওয়ার, আমি বললাম না যে এগুলো তো সব একই জিনিস, দুইটা পার্থক্য আছে শুধু 4 আর 5, আর বাদ বাকি সব ইলেকট্রিক্যালেও যা, ইলেকট্রনিক্সও তাই। আপনার ইলেকট্রিক্যাল যন্ত্র চালাইতে হলে একটা চাবি লাগবে, ইলেকট্রনিক যন্ত্র চালাইতে হলে একটা চাবি লাগবে, এই ব্যাপার। দুটাতে জি স্যার। সমান সমান। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখবো। দেখেন তো এই সিগন্যালটা চিনেন নাকি? আমরা দেখবো একটা এসি সিগন্যাল। এসি সিগন্যালটা আসলে তরঙ্গ। দিক পরিবর্তী প্রবাহ এভাবে যায়, এভাবে যায় এসি সিগন্যাল, দিক পরিবর্তী প্রবাহ। আর একটা ডিসি সিগন্যাল, এই ডিসি সিগন্যালটা হচ্ছে একমুখী, দিক অপরিবর্তী প্রবাহ, একমুখী। অর্থাৎ এটা হচ্ছে বাসা বাড়িতে ব্যবহার করা হয়, এটা ব্যাটারিতে উৎপন্ন করা হয়। একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। তো এবার একটু যদি আমরা দেখি কয়েকটা যন্ত্র, আমরা যদি এভাবে পড়ি, রেকটিফায়ার সমান ডায়োড সমান ডিমোডুলেটর সমান ডিমোডুলেশন সমান এলসিডি সমান এলইডি সমান অ্যাডাপ্টার। আমরা কি কেউ অ্যাডাপ্টারের বাংলা জানি? আমরা অ্যাডাপ্টার দিয়ে বুঝতে চার্জার পারি। স্যার, চার্জার। এই অ্যাডাপ্টারের বাংলা কিন্তু চার্জার। জি স্যার, চার্জার। অ্যাডাপ্টারের বাংলা কিন্তু চার্জার। আচ্ছা, আপনারা বলেন তো, চার্জার যদি না থাকতো তাহলে আমরা মোবাইল জীবনে ব্যবহার করতে পারতাম কিনা? না স্যার। যেটা স্যার পারতাম না। তাহলে মোবাইলে কি, চার্জারে কি করতেছে জানেন? চার্জারে করতে, এই যে বাসা বাড়িতে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এটা হচ্ছে এসি, ভোল্ট কমা দিচ্ছে দিক স্যার। দিক পরিবর্তন করে। আর এই যে একমুখী যেটা যায় সেটা হচ্ছে ডিসি। এবার দেখেন এই যে এসি কে ডিসি করে। এখানে যে কয়টা যন্ত্র আছে, সব কটা যন্ত্রের কাজ এই পাশ দিয়ে আসবে। যদি একটা এসি আসে, আপনি যদি ডিসি করে এখানে দিবে। একটা অ্যাডাপ্টার লাগান, তাহলে এ বাইর করবে ডিসি। আচ্ছা, তাহলে এবার বলেন তো, আমি যদি আপনাকে বলি রেকটিফায়ার কাকে বলে, তাহলে আমি কি বলতে পারবো? যে যন্ত্র এসি কে এসি এসি সিগন্যালকে সিগন্যালকে ডিসি তে ডিসি রূপান্তর সিগন্যালে করে। রূপান্তর করে, তাকে কি বলে? রেকটিফায়ার। 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 তাকে কি বলে? ডায়োড। তাকে কি বলে? ডিমোডুলেটর। তাকে কি বলে? ডিমোডুলেশন। তাকে কি বলে? এলসিডি, এলইডি, অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার। এই গত বিসিএস এর আগের বিসিএস একটা কোশ্চেন আসছে, মডেম। আসলে মডেমের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা মডুলেটর আর একটা ডিমোডুলেটর। ডিমোডুলেটর। তো সেখানে আমরা আসবো পরে। তো আমরা এখন আমি যদি বলি রিটেনে যে কোনোটা, যদি বলে রেকটিফায়ার কাকে বলে, অ্যাডাপ্টার কাকে বলে, ডায়োড কাকে বলে, পারবো না বলেন তো? জি স্যার। জি পারবো স্যার স্যার। পারবো। এবার প্রিলিতে যদি আসে, নিচের কোন যন্ত্র এসি কে ডিসি করে বলেন তো? এর মধ্যে তো খুঁজে বের করতে পারবো কিনা? পারবো। জি স্যার। আচ্ছা, এবার আমরা একটা সংজ্ঞা লিখে রাখবো পরে। এবার যদি আমি বলি এভাবে,
oscillator equal to modulator equal to modulation equal to ইনভার্টার। আসলে এরা যে কয়টা আছে এই পাশ দিয়ে যদি আসে একটা ডিসি, আপনি একটা এসিতে কনভার্ট করবো। একটা অসিলেটর লাগান, ও এই পাশ দিয়ে বের করবে এসি। তাহলে বলেন তো অসিলেটর কাকে বলে? ডিসি যে সিগন্যাল যন্ত্র ডিসি ডিসি কে সিগন্যালকে এসি সিগন্যালে সিগন্যালে কনভার্ট করে রূপান্তর করে তাকে তাকে আমরা অসিলেটর বলে। অসিলেটর আচ্ছা, বলি। প্রিলিতে তো পারবই, রিটেনে পারার জন্য একটা নিচে একটা সংজ্ঞা লিখে রাখেন। লেখেন যে যন্ত্র, লেখেন যে যন্ত্র, আচ্ছা, আমরা যেহেতু এটা আঁকছি এটাই লিখে রাখি। যে যন্ত্র ডিসি সিগন্যালকে, যে যন্ত্র ডিসি সিগন্যালকে এসি সিগন্যালে, যে যন্ত্র ডিসি সিগন্যালকে এসি সিগন্যালে রূপান্তর করে, যে যন্ত্র এই ডিসি সিগন্যালকে এসি সিগন্যালে রূপান্তর করে তাকে অসিলেটর তাকে অসিলেটর বলে। ব্যাস, একটা সংজ্ঞা দিয়ে রাখলাম, মানে যদি ভুলেও যাই তাহলে একটা মনে করাই দিবে। তাহলে আমরা এবার মানে বাদ বাকি সব সংজ্ঞা পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার যদি আমরা যাই, মানে এগুলো আপনারা জানেন, তারপরে আমি জাস্ট সাজাই দিছি। সাজাই দিলে হবে কি আপনাকে মনে রাখতে সুবিধা হয়। আসলে একটা একটা হইলে আপনি এতগুলো মনে রাখতে পারবেন না একসাথে। এখন আপনাকে হবে কি একটু মনে রাখতে সুবিধা হবে, আপনি দ্রুত উত্তর করতে পারবেন সেটা। আর আমাদের ধান্দাই তো সেটা, যেভাবে কিভাবে দ্রুত উত্তর করা যায়। আসি, এর পরের বিষয়টা হচ্ছে, আমি যদি বলি অ্যাম্প্লিফায়ার, পরিবর্ধন। অ্যাম্প্লিফায়ারের বাংলাটা হচ্ছে বিবর্ধক। বিবর্ধক। বিবর্ধক, আসলে বিবর্ধক মানে এর খাস বাংলা হচ্ছে, আমরা ভদ্র ভাষায় বলি বিবর্ধক, এর খাস বাংলা হচ্ছে চাপাবাজ। এতে দেখেন আমার এখানে একটা লাগানো আছে। আমি আসলে যত জোরে কথা বলছি এ কিন্তু আপনাদের কাছে 70 থেকে 100 গুণ বাড়ায় বলতেছে। কিছু কিছু ফ্রেন্ড আছে না, দেখবেন যে কোনো কিছু হইলে চাপা ছাড়ে, তো ওকে চাপা না বলে চাপাবাজ বললে তো মন খারাপ করে অনেকে, অ্যাম্প্লিফায়ার বললেও হয়, মানে একটা চাপাবাজ, অর্থাৎ যা কথাবার্তা সব বাড়ায় বলে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এপাশে যদি একটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যাল আসে, এখানে যদি একটা অ্যাম্প্লিফায়ার লাগানো হয়, এখানে যদি একটা অ্যাম্প্লিফায়ার লাগানো হয় তাহলে এ বাইর করে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের একটা সিগন্যাল। এভাবে মানে আসলে ফোর্সটা বাড়ায় দেয়, মূলত কথা ফোর্স বাড়ায় দেয়, এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার। তাহলে একটু এই সংজ্ঞাটা লিখে রাখেন। লেখেন যে যন্ত্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যালকে, যে যন্ত্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যালকে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যালে পরিণত করে, যে যন্ত্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যালকে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যালে পরিণত করে তাকে অ্যাম্প্লিফায়ার বলে। যে যন্ত্র বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যালকে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যালকে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যালে পরিণত করে তাকে অ্যাম্প্লিফায়ার বলে। তার মানে বিষয়টা হচ্ছে অ্যাম্প্লিফায়ার মানেই হচ্ছে ক্ষুদ্রকে বৃহৎ বানায় দেবে, সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার। তিলকে তাল করা।
তিলকে তাল, এই তো সুন্দর উদাহরণ, তিলকে তাল করে। তো এই হচ্ছে অ্যাম্পলিফায়ার। এবার আমরা আসবো একটু আমাদের মোটামুটি গঠনমূলক পড়ালেখা, অর্থাৎ বোঝার রকমের পড়ালেখা মোটামুটি শেষ, যেটা রিটেন বেস। আরো কিছু রিটেন বেস পড়া আছে, আমরা একটু পরে পড়বো। তবে এখন যা পড়বো একটু প্রিলি বেস পড়বো। যেমন ধরেন লেজার। আচ্ছা, লেজারের পূর্ণরূপ পারবো কেউ? পূর্ণরূপ? লাইট লাইট অ্যাম্প্লিফিকেশন, অ্যাপ্লিকেশন, আচ্ছা দেখেন, লাইট, গুড, লাইট। আচ্ছা, লাইটের বাংলা কি? আলো। আলো, লাইট অ্যাম্প্লিফিকেশন, লাইট অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফায়ার থেকে অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফায়ার হচ্ছে বিবর্ধক, আর অ্যাম্প্লিফিকেশন মানে বিবর্ধন, বর্ধন, মানে আলোকে বিবর্ধিত করে। একই কথা, আলোকে বিবর্ধিত করতেছে, একটা আলোকে বিবর্ধিত করতেছে, মানে তিলকে তাল বানায় ফেলতেছে। যে আলো আছে ওই আলোর রেসকে আরো বাড়ায় দিচ্ছে বাই লাইট অ্যাম্প্লিফিকেশন বাই এস ফর স্টিমুলেটেড। স্টিমুলেটেড মানে কি বলতে পারবো? স্টিমুলেটেড মানে আহ, উদ্দীপিত। উত্তেজক, আসলে উদ্দীপিত কথার বাংলা অর্থ তো হচ্ছে একটা উত্তেজিত বস্তুকে আরো উত্তেজিত করা, সেটাকে বলে উদ্দীপিত। লাইক দ্যাট, এ দেখেন আলো বিবর্ধিত হয়েছে, তাহলে আলো কি? এই আলো কি উত্তেজিত আলো না? জি স্যার। সেই আলোকে আরো উত্তেজিত করছে, সেটাকে বলা হয় উদ্দীপিত। লাইক দ্যাট, আমরা এর খাস বাংলা বলতে পারি উস্কানি। উস্কানি বুঝেন? উস্কানি দেওয়া, জি স্যার, আগুনে ঘি ঢালা। আগুনে ঘি ঢালা। লাইক দ্যাট, ধরেন যে একটা কাটা ঢালা বলছি কেন? ধরেন একটা পিচ্চি কান্না করতেছে, কোনো কারণে মন খারাপ, কান্না করতেছে, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে জোরে জোরে। আপনি শুধু তার কানের কাছে যে বলেন, ইস কি মাইরটাই মারছে রে, এরপরে দেখবেন ওই পিচ্চি আর দাঁড়ায় থাকবে না, পিচ্চি দেখবেন গৌড়াচ্ছে। শুয়ে পড়বো স্যার, বরাবরই করবে। তার মানে আপনি ওই পিচ্চিকে আসলে আগুনে ঘি ঢাললেন, অর্থাৎ পিচ্চির Stimulated এমনি করলাম। মন খারাপ, তাকে স্টিমুলেটেড করলেন, মানে তাকে উদ্দীপিত করলেন। এটা হচ্ছে তার মানে, দেখেন আলো এমনিতে উত্তেজিত হয়ে থাকে, সেই উত্তেজিত আলোকে আরো উত্তেজিত করে ইমিশন। দেখেন ইতে ইমিশন, ইমিশন মানে বের করে দেওয়া, মানে নিঃসরণ। ইমিশন মানে বের করে দেওয়া অফ রেডিয়েশন। রেডিয়েশন মানে তরঙ্গ। তরঙ্গ। তরঙ্গ তার মানে একটা উত্তেজিত আলোকে আরো উত্তেজিত করে তরঙ্গ আকারে বের করে দেওয়া। এই জন্য লেজার অনেক দূর যায়, উত্তেজিত আলো তো, লেজার অনেক দূর চলে যায় মারলে। এরপর একটু 2 নাম্বার লিখতে হবে। লেখেন লেজার আবিষ্কার করে, লেজার আবিষ্কার করে মাইম্যান 1960 সালে। তারপরে লিখবেন লেজার রশ্মিতে আর্গন, এয়ার, আর্গন ও আমরা বলি কেয়ার, ক্রিপ্টন ক্রিপ্টন। গ্যাস ব্যবহার করা হয়।
এভাবে কোশ্চেন আসে যে লেজার রশ্মিতে কোন গ্যাস ব্যবহার করা হয়। দেখেন লেজার রশ্মিতে দুটা নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ আর্গন আর আর্গন ক্রিপ্টন। আর ক্রিপ্টন গ্যাস ব্যবহার করা হয়। দেখেন লেজার একটি একবর্ণী একমুখী আলো। লেজার একটি একবর্ণী মানে একটা সাদা বর্ণ থাকে, সাদা একবর্ণী আবার একমুখী মানে একদিকে যাবে। দেখেন লাইট যেমন টর্চ লাইট মারলে ছড়ায় যায় আলো, এটা কিন্তু ছড়ায় না, একদম একদিকে যায়। এজন্য লেজার একটি একবর্ণী একমুখী আলো। স্যার লেজার কি যে কোনো বর্ণের হতে পারে? হ্যাঁ, যে কোনো বর্ণের হতে পারে। তবে এই ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি তাহলে আমাকে আরো মানে যে এত বেশি এখন এত ঢোকা যাবে না। আসলে টোটালটা লেজার কিন্তু লাল বর্ণের, কারণ লেজার হচ্ছে রুবি দণ্ড থেকে আসে। রুবি মূলত অন্য বর্ণ হবে না তা না, তবে মূলত লাল বর্ণের রুবি দণ্ড থেকে আসে। ওই যে আমরা হাতে যে দেখছেন পাথর পরি রুবি নীলা, তো মূলত রুবি থেকে আসলে লেজার উৎপন্ন করা হয়, এই জন্য ওটা লাল বর্ণেরই বেশি হয়। তবে অন্য বর্ণের হবে না তা না, তবে মূলত লেজার অরিজিনাল লেজার লাল বর্ণের। স্যার এটা আমরা লেজার রশ্মির কি এটা লেজার আমরা রশ্মির কি এনার্জি কম স্যার? হ্যাঁ, স্যার লেজার রশ্মির কি এনার্জি কম, এনার্জিক শক্তি কি কম স্যার? মানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো বেশি, তাহলে শক্তি তো কম হওয়ার কথা। না না, এটা ওই ওই ব্যাপার না। তরঙ্গ দৈর্ঘ্য, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। লাল স্যার আলোর তরঙ্গ শক্তি কম দৈর্ঘ্য হওয়ার কথা। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এটা ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে উৎপন্ন হচ্ছে কোত্থেকে, সেটা হচ্ছে কথা। এটা আমরা রিটেনে যে পড়বো, রুবি লেজারের গঠন যখন পড়বো তখন আরো ক্লিয়ার হবে। আপাতত আহ, মানে এটার বেশি যাওয়া যাবে না, তাহলে রুবি লেজার আইকে আপনাকে বোঝাইতে হবে, নাহলে আপনি বুঝবেন না। এ হচ্ছে লেজার। হ্যাঁ, এবার আসবো আমরা রেডিও। দেখেন স্যার এখানে ওই যে লেজার দিয়ে স্যার ওই যে মানুষকে স্যার ক্ষতি করা যায়, এটা কি অনেক বিষাক্ত আলো হয় তখন? অনেক বিষাক্ত আলো না, খালি মানুষকে ক্ষতি করা যায় না। আপনি খালি মানুষ না, মানুষকে দুই ভাগ করে ফেলানো যায়। এত ক্ষমতাশালী এক লেজার ধরনের আছে। কি বলেন? এমনিতে লেজার রশ্মি দিয়ে ওই যে এখন অপারেশন করা হয় না, দেখায় এমনিতে ইউটিউবে। বুঝি নাই, কোশ্চেন বুঝি নাই। মানে লেজার রশ্মি দিয়ে এখন মনে হয় অপারেশনও করা যায়, মানে এমনিতে ইউটিউবে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন লেজার ঠিক দিয়ে যায় না অনেক স্যার। কিছু অনেক কিছু করা যায়। আপনি একটা জাহাজ কেটে দুই ভাগ করে ফেলতে পারে লেজারে, এত ক্ষমতাশালী লেজার আছে। সেটা আপনার মনে করেন যে হাইব্রিড এক এক রকম শক্তি দিয়ে এক একটা তৈরি করা হয়। আমরা এমনি নর্মাল যেগুলো পরীক্ষা আসে সেগুলো অত হাই থ্রটে যায় নাই। দেখেন এখানে একটা কোশ্চেন আসে রিটেনে। লেজার কি স্যার গামা রশ্মি ইউজ করে? লেজারে গামা রশ্মি গামা তো আলাদাই না একটা এটা রশ্মি। এটা রশ্মি, হ্যাঁ লেজার আলাদা একটা রশ্মি। গামা তো আলাদা একটা রশ্মি। আমরা 2 নম্বর লেকচার যখন আলো পড়বো তখনই গামা সম্পর্কে আরো বেশি জানবো। লেজার তো নিজে একটা রশ্মি। আচ্ছা, এখানে রেডিও, এভাবে কোশ্চেন আসে, রেডিও এর কার্যক্রম। রেডিওর কার্যক্রম ব্লক ডায়াগ্রামে দেখান। এটা রিটেন হিসেবে পড়তে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। রেডিওর কার্যক্রম ব্লক ডায়াগ্রামে দেখান। আর রেডিওর পূর্ণরূপটা? রেডিওর কোনো পূর্ণরূপ নাই, রেডিওই। তো এখানে দেখেন কাহিনী হচ্ছে যে ব্যাপারটা এরকমের। রেডিও দেখেন নাই জীবনের,
রেডিও চিনেন না? দেখছি স্যার। আচ্ছা, এখানে ব্লক ডায়াগ্রাম মানে ভয় পেন না। ব্লক ডায়াগ্রাম মানে একটা লেখা লিখে তাকে ব্লক করে দেওয়া, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তার মানে যে লিখতে পারবে সে ব্লকও করতে পারবে আমার মনে হয়। তো এই রেডিওর দুইটা অংশ থাকে। দেখেন, প্রিলিতে 3-4টা কোশ্চেন আসে। যেমন ধরেন, রেডিও এর অংশ দুইটি। যেমন রেডিওর অংশ দুইটি, যেমন একটা হচ্ছে প্রেরক, একটা হচ্ছে প্রেরক অংশ, আর একটা হচ্ছে প্রাপক অংশ। দেখেন, রেডিওর অংশ দুইটা, একটা হচ্ছে প্রেরক অংশ আর একটা হচ্ছে প্রাপক অংশ। ওই যে দেখেন, এই যে আমার মতো একটা মাইক্রোফোন নিয়ে রেডিওতে যারা কথা বলে আমরা বলি আরজে, রেডিও জকি। অর্থাৎ যারা কথা বলে তাদের সাথে সামনে কিন্তু একটা মাইক্রোফোন থাকে। তো আমরা একটু দেখব যে এখানে কিভাবে কাজ করে। আমি এটুক মুছে দিলাম কারণ আমাকে এবার প্রেরক অংশ প্রাপক অংশ দেখাইতে হবে। দেখেন, এখানে এরকম থাকবে প্রেরক, প্রেরক অংশের জন্য মাইক্রোফোন এর সাহায্যে শব্দ শক্তি গ্রহণ। এই যে এটাকে আমরা ব্লক করে দিব। মাইক্রোফোনের সাহায্যে শব্দ শক্তি গ্রহণ, অ্যাম্প্লিফায়ার এর সাহায্যে বিবর্ধন। এই যে ব্লক করে দিলাম। এবার থাকবে, এটা আমি বলবো না, এটা আমি পড়ে আসছি অলরেডি, মডুলেটর। বলেন তো, মডুলেটর কোন সিগন্যালকে কোন সিগন্যালে পরিণত করে? এসি কে ডিসি। গুড। আবার অ্যাম্প্লিফায়ার এর সাহায্যে বিবর্ধন। এবার দেখেন, মডুলেটর ডিসি কে এসি না? একটা এন্টিনা আমরা বলি। এন্টিনা, বলেন তো এন্টিনা এই মুহূর্তে কোন সিগন্যাল আছে, কে বলতে পারবে এন্টিনায় কোন সিগন্যাল আছে? ডিসি সিগন্যাল। হ্যাঁ, ডিসি সিগন্যাল। অবশ্যই না। মডুলেটরের কাজ কি? সিগন্যাল তাহলে করে না, ডিসি বেশি করে। মডুলেটর যদি ডিসি কে এসি করে, ডিসি কে যদি এসি করে, তাহলে এন্টিনায় কি সিগন্যাল আছে? এসি সিগন্যাল। এসি সিগন্যাল। 100% এন্টিনায় এসি সিগন্যাল আছে। কারণ এ তো আর সিগন্যাল চেঞ্জ করে না, এ তো শুধু বাড়ায় দেয়। এবার আমরা যদি বলি এটা গেল প্রেরক অংশ, দেখেন এন্টিনায় ছড়াই দিল একদম ইসে। প্রাপক, প্রাপক অংশের জন্য এন্টিনা থেকে এসি সিগন্যাল, এন্টিনা থেকে এসি সিগন্যাল গ্রহণ। ভাই একটু মিউট করে দেন, যারা যারা আনমিউট আছে মিস করে দেন। রুমানা খাতুন আর সুরভি আক্তার, প্লিজ আপু একটু মিউট করেন।
আচ্ছা, অ্যান্টিনা থেকে এসি সিগন্যাল গ্রহণ, অ্যাম্প্লিফায়ার এর সাহায্যে বিবর্ধন। এবার থাকবে ডিমডুলেটর, ডিমডুলেটর অ্যাম্প্লিফায়ার এর সাহায্যে বিবর্ধন। এবার থাকবে একটা লাউড স্পিকার, লাউড স্পিকার। আচ্ছা, এবার বলেন তো, যদি রিটেনে আসে রেডিওর কার্যক্রম ব্লক ডায়াগ্রামে দেখানো যাবে না যাবে না? যাবে এবার আমাকে একটা কয়েকটা প্রিলি কোশ্চেনের উত্তর দেন। বলেন তো, প্রেরক যন্ত্রে ব্যবহার করা হয় ডিমডুলেটর আর মডুলেটর? মডুলেটর। মডুলেটর। প্রাপক যন্ত্রে ব্যবহার করা হয় মাইক্রোফোন আর লাউড স্পিকার? লাউড লাউড স্পিকার স্পিকার। মাইক্রোফোন ব্যবহার করা হয় প্রেরক আর প্রাপক অংশে? প্রেরক যন্ত্র। এই হচ্ছে ভাই আপনার প্রিলি কোশ্চেন চারটা। একটা মাইক্রোফোন, একটা মডুলেটর, একটা ডিমডুলেটর, একটা লাউড স্পিকার। এটা কিন্তু আমি নর্মাল লিখে দিতে পারতাম প্রিলি স্টাইলে, তাহলে কিন্তু হয়ে যাইতো দ্রুত, কিন্তু আপনারা বুঝতেন না। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে। তো এবার আমাকে একটু বলবেন যে এই মাইক্রোফোনটা আসলে ইনপুট, অনেক সময় আসে দেখেন মাইক্রোফোনটা আসলে ইনপুট হিসাবে ব্যবহার করা হয়, আর লাউড স্পিকারটা আউটপুট। আউটপুট হিসাবে ব্যবহার করা হয়। তাহলে বলেন তো, ইনপুট হিসাবে মাইক্রোফোন কোন যন্ত্রে ব্যবহার করা হয়? প্রেরক। প্রেরক অংশে ব্যবহার করা হয়। এরকম কোশ্চেন আসতে পারে। এবার আচ্ছা, এটুক লেখা হয়েছে? জি স্যার। না এবার স্যার, আমাকে এবার আমাকে একটু স্যার একটু থামেন। হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আমাকে বলেন তো, আমি যদি বলি মাইক্রোফোন, এই যে আমার সামনে দেখছেন একটা মাইক্রোফোন, এই যে, বলেন তো এই মাইক্রোফোন কোন শক্তিতে পরিণত করে? শব্দ শক্তিকে তড়িৎ চুম্বক শক্তিতে রূপান্তর করে। নট, আগেরটাই না, ঠিক ছিল। তড়িৎ তড়িৎ শক্তি শক্তি। থেকে শব্দ শক্তিতে। না তড়িৎ না, থেকে শব্দতে। এইভাবে বাস্তবতার সাথে আসেন। আচ্ছা বলেন, আমার মুখ থেকে এটা নিচ্ছে কি শব্দ? শব্দ শক্তিকে আচ্ছা, দেখছেন ওই যে হুজুররা যে ওয়াজ করে, এক জায়গা থেকে ওয়াজ করে, সারা শহরে মাইক লাগায় দেয়, যে এক জায়গা শুনিয়ে থেকে দেন। পুরা শহরে শোনা যায়। আচ্ছা, আমি এখানে ক্লাস নিচ্ছি, যদি ধরেন আমার এই তারটা এইখান থেকে ধরেন 20 কিলো দূরে লাগানো থাকতো, তাদেরকে আমি বলতাম যে আপনারা একটা স্যারের ক্লাস করবেন, কিন্তু এটা ভৌতিক স্যার, মানে চেহারা দেখতে পারবেন না, শুধু কথা। কথা শুনবেন। তাহলে বলেন তো, তারা আমার ক্লাস করতে পারতো কিনা? পারতো স্যার। তাহলে এত পারতো স্যার। দ্রুত আমার এই কথা যে এত দ্রুত যাচ্ছে কিভাবে? বিদ্যুৎ। তার মানে আমার মুখ থেকে নিচ্ছে শব্দ আর বের শব্দ করতেছে শক্তিকে বিদ্যুৎ বিদ্যুৎ। শক্তিতে কনভার্ট। তাহলে লেখেন নিচে লেখেন মাইক্রোফোন, একটু স্টার দিয়ে লেখেন মাইক্রোফোন, লেখেন শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। মাইক্রোফোন লেখেন শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। মাইক্রোফোন শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এবার বলেন তো, লাউড স্পিকার কোন শক্তিকে কোন শক্তিতে পরিণত করে? বিদ্যুৎ শক্তিকে তরঙ্গ শক্তিতে রূপান্তর করে। শব্দ শক্তিতে রূপান্তর করে। থেকে দেখেন, বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর ধরেন করে। আমেরিকা থেকে আমার একটা কল আসলো, তা আমেরিকা থেকে কল আসছে মানে কি? বিদ্যুতের হারে আসছে। এবার এখানে আসলে আমি বলতেছি, আচ্ছা, লাউড স্পিকার ওপেন করে বলতেছি, হ্যাঁ ঠিক আছে বলো, হ্যান তা না বলতে বলে এই সব। তার মানে কি? আসছে বিদ্যুৎ, আমার এখানে বানাচ্ছে শব্দ। তাহলে একটু নিচে লেখেন লাউড স্পিকার। লাউড স্পিকার লেখেন বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
লাউড স্পিকার, লেখেন বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে। লাউড স্পিকার বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে। এটা মুছে দিলাম। জি স্যার, জি স্যার। লেখা হয়েছে। আচ্ছা, এবার আমাকে বলেন মোটর। বলেন তো মোটরে কোন শক্তিতে কোন শক্তিতে পরিণত করে? স্যার বিদ্যুৎ শক্তি যান্ত্রিক থেকে শক্তিকে যান্ত্রিক তড়িৎ শক্তি। শক্তিতে রূপান্তর করে। বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে Good. রূপান্তর করে। বিদ্যুৎ, লেখেন মোটর, পাশে লেখেন বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। লেখেন বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। আরেকটা লাইন মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই, এটা রিটেন হইলে আমরা ভালো করে বুঝাই দিতাম। আরেকটা লাইন লেখেন মোটরে কমুটেটর। লেখেন মোটরে কমুটেটর ব্যবহার করা হয়। মোটরে কমিউটেটর কি? কমুটেটর হচ্ছে মোটরকে ঘুরায়। এটা রিটেন না হলে বুঝবেন না, আপাতত একটু মনে রাখেন। কমুটেটর হচ্ছে ঘুরায় মোটরকে। স্যার লেখেন যেটা আমরা মোবাইল বলি ওইটা নাকি? হ্যাঁ, মোবাইল বলি ওইটা, যেমন স্থানীয় ভাষায় যে বলে যে তার পেঁচে পেঁচে ইয়ে করে যেটাকে। না 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 না, ওইটা তো কয়েল, কয়েল, ওইটা আর্মেচার, এটা কয়েল না, না ওইটা না। এটা এটা হচ্ছে মোটরটাকে ঘুরায়, এভাবে ঘুরায়, ওটাই বিদ্যুৎ দিয়ে হয়ে যায় নিচে রাখতে সেটাকে হবে। বলে কমুটেটর। এবার লেখেন জেনারেটর। স্যার কমোটেটর দিক পরিবর্তন হয় স্যার ঘূর্ণন গতির। হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে পারেন। জেনারেটর এটা বা মোটরের উপরে ডাইনামো। যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে বিদ্যুৎ জেনারেটর শক্তিতে। বা ডায়নামো। দেখেন জেনারেটর বা ডায়নামো চালাইতে হলে বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করা লাগে, তারপরে হয় বিদ্যুৎ। তার মানে যান্ত্রিক শক্তিকে লেখেন জেনারেটর বা ডায়নামো, লেখেন যান্ত্রিক শক্তিকে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। বিদ্যুৎ শক্তি। দেখেন যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। লেখেন জেনারেটরে স্লিপ রিং। জেনারেটরে স্লিপ রিং ব্যবহার করা হয়। এই স্লিপ রিং ও ঘুরায়, দুইটাই একই জিনিস। এটা আমরা রিটেন ক্লাসে বুঝবো, এখন আসলে এটা বোঝানো টাফ। একটা লাইন তো, এই জন্য মনে রাখেন যে মোটরে কমুটেটর ব্যবহার করা হয় আর জেনারেটরে স্লিপ রিং ব্যবহার করা হয়। মোটরে কমুটেটর ব্যবহার করা হয়, জেনারেটরে স্লিপ রিং ব্যবহার করা হয়। এরপর লেখেন ট্রান্সফরমার। লেখেন যে যন্ত্র ট্রান্সফরমার, যে যন্ত্র নিম্ন বিভবকে, উচ্চ বিভব। যে যন্ত্র নিম্ন বিভবকে উচ্চ বিভাগ উচ্চ অথবা উচ্চ বিভবে, বিভাগকে নিম্ন বিভাগ। যে যন্ত্র নিম্ন বিভবকে উচ্চ বিভবে এবং উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করে। দেখেন যে যন্ত্র উচ্চ বিভবকে নিম্ন বিভবে, যে যন্ত্র উচ্চ বিভবকে বা যে যন্ত্র নিম্ন বিভবকে উচ্চ বিভবে এবং উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলে। যে যন্ত্র নিম্ন বিভবকে উচ্চ বিভবে এবং উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলে। এই হচ্ছে ট্রান্সফরমার। আসি টিভি। এটা একটু প্রিলি স্টাইলে পড়তে হবে, দুইটা লাইন লাসে। টিভি মানে টেলিভিশন। লেখেন টিভিতে প্যাল সিস্টেম।
টিভিতে প্যাল সিস্টেম ব্যবহার করা হয়। টিভিতে প্যাল সিস্টেম ব্যবহার করা হয়। আসলে প্যাল সিস্টেম মানে ফেজ অল্টারনেট লাইন সিস্টেম, মানে যে সিস্টেমের কারণে কালার কম্বিনেশন গুলো সুন্দর হয় সেটাকে বলে প্যাল সিস্টেম। যে টিভির প্যাল সিস্টেম যত ভালো সেই টিভি দেখতে তত ভালো। এই জন্য প্যাল সিস্টেম মানে কালার কম্বিনেশন যে ভালো করতে পারে সেটাকে প্যাল সিস্টেম। 2 নম্বর লেখেন, রঙিন টিভিতে রঙিন টিভিতে 3টি মৌলিক রং থাকে। রঙিন টিভিতে 3টি মৌলিক রং থাকে, যেমন আর জিবি, আর বাংলায় বলে আসল। আসল, লাল, নীল, ব্লু, অসম্ভব। লাল, সবুজ, আসমানি, সবুজ, সবুজ। আসমানি। সবুজ, লাল, হলুদ বা সবুজ, অনেক নীল। জায়গায় আসমানি। আসমানের জায়গায় নীল দেওয়া আছে। এটা কিন্তু ভুল, অনেক বইতে ভুল আছে। দেখেন, রেড, রেড মানে কিন্তু লাল। গ্রিন, গ্রিন মানে কিন্তু সবুজ। আর বিতে ব্লু, আর বলে যে আসমানি যদি না থাকে, এই অপশন ব্লু মানে থাকে, তাহলে আসমানি। না থাকলে সেটা তো আলাদা, কিন্তু ব্লু মানে আসলে আসমানি। নীলের ইংলিশ কিন্তু নীলের ইংলিশ কিন্তু ইন্ডিগো। ব্লু। তো এই হচ্ছে রঙিন টেলিভিশন। এরপরে আসতে হবে তেজস্ক্রিয় রশ্মি। এখান থেকে একটু আসে যে নিউক্লিয়াসের সক্রিয় ভাব। জাস্ট নিচের কোনটি তেজস্ক্রিয় বা তেজস্ক্রিয় নয়, এরকম। তো এভাবে লিখলেই হয়ে যাবে। দেখেন, গামা রে গ্রেটার দেন এক্স রে গ্রেটার দেন ইউভি, ইউভি রে গ্রেটার দেন জিএক্সইউ, বিটা রে। এটাকে আমরা বলি, এটা আমাকে বলি বিটা গ্রেটার দেন আলফা রে। তেজস্ক্রিয় তো এই কটা, এটাকে আমরা বলি আলফা রে। তাহলে বলেন তো, সবচেয়ে তেজস্ক্রিয় রশ্মির নাম কি? গামা রে। গামারে, যদি গামা না থাকে তাহলে এক্স রে, তারপরে এক্স-রে। ইউভি রে, আর সবচেয়ে কম তেজস্ক্রিয় হচ্ছে আলফা রে। এই হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এবার লিখি রাডার। রাডারের পূর্ণরূপ পড়তে হবে। এখান থেকে অবশ্য একটা কোশ্চেন আসে রাডার থেকে। পূর্ণরূপ দেখেন, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং 2 নম্বর লেখেন। লেখেন রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। 2 নম্বর লিখবেন রাডার। রাডার আকাশপথে বিমানকে নিরাপত্তা প্রদান করে। রাডার আকাশপথে বিমানকে নিরাপত্তা প্রদান করে।
এবং শত্রুর বিমানের সঠিক অবস্থান নির্ণয় করে। রাডার আকাশপথে বিমানকে নিরাপত্তা প্রদান করে এবং শত্রুর বিমানের সঠিক অবস্থান নির্ণয় করে। রাডার আকাশপথে বিমানকে নিরাপত্তা প্রদান করে এবং শত্রুর বিমানের সঠিক অবস্থান নির্ণয় করে। এজন্য রাডারকে ইলেকট্রনিক চক্ষু বলা হয়। এটা একটা কোশ্চেন আসে, ইলেকট্রনিক চক্ষু কাকে বলে? এজন্য রাডারকে ইলেকট্রনিক চক্ষু বলা হয়। এজন্য রাডারকে ইলেকট্রনিক চক্ষু বলা হয়। ওকে, স্যার কোনটা DETEC লিখবো না? ডিইটিইসি ডিটেকশন, ডিইটিসি টিআইওএন ডিটেকশন, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এরপরে আসি ট্রানজিস্টর। আসলে কে কত সালে আবিষ্কার করে এটা আসে ট্রানজিস্টর থেকে। তাহলে লেখেন 1948 সালে 1948 সালে ইউএস এর বেল ল্যাবরেটরিতে সালে ইউএস এর বেল ল্যাবরেটরিতে জন বার্ডিন উইলিয়াম শকলে 1948 সালে ইউএস এর বেল ল্যাবরেটরিতে জন বার্ডিন, উইলিয়াম শকলে ও ওয়াল্টার ব্রাটেন 1948 সালে ইউএস এর বেল ল্যাবরেটরিতে জন বার্ডিন, উইলিয়াম শকলে ও ওয়াল্টার ব্রাটেন ট্রানজিস্টর আবিষ্কার করে। 1948 সালে ইউএস এর বেল ল্যাবরেটরিতে জন বার্ডিন, উইলিয়াম শকলে ও ওয়াল্টার ব্রাটেন ট্রানজিস্টর আবিষ্কার করে। নিচে একটা লাইন লিখে রাখবেন, প্রকৃতপক্ষে ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1947 সালে। যদি বলে প্রকৃতপক্ষে বা রিয়েলি ট্রানজিস্টর কবে আবিষ্কৃত হয়, তাহলে উত্তর হবে 1947। আর যদি বলে ট্রানজিস্টর কবে আবিষ্কৃত হয়, তাহলে উত্তর হবে 1948। এরপর লেখেন, এটুকু হয়েছে লেখা? জি স্যার। জি স্যার। এরপর লেখেন, ট্রানজিস্টর দ্বারা তৈরি প্রথম মিনি কম্পিউটার। ট্রানজিস্টর দ্বারা তৈরি প্রথম মিনি কম্পিউটার PDP-8। ট্রানজিস্টর দ্বারা তৈরি প্রথম মিনি কম্পিউটার PDP-8। ট্রানজিস্টর দ্বারা তৈরি প্রথম মিনি কম্পিউটার PDP-8। দেখেন এখানে একটা ভুল বোঝাবুঝির একটা বিষয় আছে। আমি বলছি কিন্তু ট্রানজিস্টর দ্বারা তৈরি প্রথম মিনি কম্পিউটার, বইতে আছে কিন্তু ট্রানজিস্টর দ্বারা তৈরি প্রথম কম্পিউটার। সেখানে কিন্তু ট্যাক্সও, আসলে ওইটা পরীক্ষায় আসে না, আসে যেটা ট্রানজিস্টর দ্বারা তৈরি প্রথম মিনি কম্পিউটার। মানে কেউ যদি বই দেখে হঠাৎ করে দেখেন যে আছে ট্রানজিস্টর দ্বারা তৈরি প্রথম কম্পিউটার, সেখানে কিন্তু ট্যাক্সও, কিন্তু এটা কিন্তু ট্রানজিস্টর দ্বারা তৈরি প্রথম মিনি কম্পিউটার। এই জন্য আমাকে ভুল বুঝেন না, অনেকেই
ভাবে যে মনে হয় স্যার ভুল পড়াইছে। আসলে আপনাদের মানে আমাদের একটু বুঝতে একটু ভুল হয়। একটা মিনি আর একটা ট্রানজিস্টর দ্বারা তৈরি প্রথম কম্পিউটার। আসি আইসি। স্যার আইসি একটা কোশ্চেন ছিল। ভাই বলেন। প্রকৃত 1947 সালে, এটা বুঝলাম না। আচ্ছা আপু ভাই বলেন কি কোশ্চেন? স্যার রাডারের আবিষ্কারক কে এবং কত সালে আবিষ্কার হয়, এটা আমি মিস্টেক হয়ে গেছে, একটু যদি বলতেন। রাডারের আবিষ্কার তো বলি নাই ভাই। ও আচ্ছা। রাডারের শুধু রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং আর একটু স্যার প্রকৃত হ্যাঁ আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি আপু। ইলেকট্রনিক আসলে এটা আমাকে বলাই ছাড়বেন। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আহ, এই জন বার্ডিন আর ওয়াল্টার ব্রাটেইন আর হচ্ছে উইলিয়াম শকলে, এরা তিনজন প্রকৃতপক্ষে ইউএস এর বেল ল্যাবরেটরিতে ট্রানজিস্টর আবিষ্কার করে। কিন্তু ওই দেশের কিছু বিজ্ঞানী তাদের এই প্রযুক্তিটাকে চুরি করে 1948 সালে সরকারকে বলে মিডিয়ার মাধ্যমে ঘোষণা করে যে আমরা ট্রানজিস্টর আবিষ্কার করছি। কিন্তু ওই বলদগুলো জানতো না যে কোনো কিছু আবিষ্কারকের খেতাব নিতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করা লাগে। লাইক দ্যাট, ধরেন আমি ফ্যানের জনক, আমি বললাম, হুট করে বলে দিলাম আমি ফ্যানের জনক। এখন আমাকে জিজ্ঞেস করবে যারা এই ইটা দেয়, অর্থাৎ আমাকে যে উপাধিটা দিবে তাকে জিজ্ঞেস করবে যে ফ্যানের লোহা আপনি কই পাইছেন, আমাকে লোহা চিনাই দিতে হবে যে এইখান থেকে আমি লোহা আনছি। কি কি দ্বারা লোহা তৈরি হয়েছে সেটা বিশ্লেষণ করতে হবে। এখানে অন্য পদার্থ ব্যবহার করলে কি ক্ষতি হইতো সেটাও বলতে হবে। ওরা তো চোর ছিল, ওরা ব্যাখ্যা করতে পারে নাই। এরপর ওই তিনজন চলে আসছে, বলছে যে স্যার আমরা 1 বছর আগে আবিষ্কার করছি, ওরা এটা চুরি করে নিয়ে আসছে। তো ওরা যেহেতু ব্যাখ্যা করতে পারে নাই, ওদেরকে ব্যাখ্যা করার জন্য একটা সুযোগ দিতে বলছে আচ্ছা ঠিক আছে ব্যাখ্যা করেন। তো ওরা তো ব্যাখ্যা করে দিতে, এবার ওরা বলতে যে আমরা আবিষ্কার করছি 1947 সালে। সরকার বলতেছে দেখেন আমি অলরেডি ঘোষণা করে দিয়েছি 48 সাল, আমি নামগুলো চেঞ্জ করে দিচ্ছি কিন্তু সাল চেঞ্জ হবে না। সেই থেকে আমরা বলি ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 48 সালে। এখন যারা প্রকৃত কাহিনী জানে, যদি কোশ্চেনটা এভাবে হয় রিয়েলি বা প্রকৃত পক্ষে ট্রানজিস্টর কবে আবিষ্কৃত হয়, তাহলে উত্তর হবে 47। আর যদি বলে ট্রানজিস্টর কবে আবিষ্কৃত হয়, তাহলে উত্তর হবে 48। আপু বুঝছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট এর বাংলা হচ্ছে সমন্বিত বর্তনী। সমন্বিত বর্তনী। আর আইসির অপর নাম চিপ। কে কত সালে আইসি আবিষ্কার করে? দেখেন 1958 সালে। 1958 সালে জ্যাক কিলবি। 1958 সালে জ্যাক কিলবি ট্রানজিস্টর রেজিস্টর এবং ক্যাপাসিটর সমন্বয় করে আইসি তৈরি করে। দেখেন 1958 সালে 1958 সালে জ্যাক কিলবি ট্রানজিস্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর সমন্বয় করে আইসি তৈরি করে। 34তম বিসিএস এর একটা কোশ্চেন ছিল আইসি কিসের কিসের সমন্বয়ে গঠন করা হয়? তাহলে ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর। যদি বলে ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর সমন্বয় করে নিচের কোন যন্ত্র তৈরি করা হয়? চিপ বা আইসি। আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। আরেকটা কোশ্চেন লেখেন
আইসি দ্বারা, লেখেন আইসি দ্বারা তৈরি প্রথম কম্পিউটার। আইসি দ্বারা তৈরি প্রথম কম্পিউটার। আইসি দ্বারা তৈরি প্রথম কম্পিউটার আইবিএম সিস্টেম 360। আইসি দ্বারা তৈরি প্রথম কম্পিউটার আইবিএম সিস্টেম 360। আইসি দ্বারা তৈরি প্রথম কম্পিউটার আইবিএম সিস্টেম 360। 360 কেন লেখা হয়? এটা একটা মডেল আপু, যেমন ধরুন এই যে বলে না আইফোন 4, আইফোন 5, আইফোন 15, আইফোন 15 প্রো ম্যাক্স। এটা হচ্ছে একটা মডেল নাম্বার, মানে আপডেট যত আসবে তত গ্রেডটা এরকম। লাস্টন লিখে ফেলেন, ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স, এটা চিনেন ব্ল্যাক বক্স। লেখেন ব্ল্যাক বক্স বিমানে এমন এক ধরনের যন্ত্র, লেখেন ব্ল্যাক বক্স বিমানে এমন এক ধরনের যন্ত্র, ব্ল্যাক বক্স বিমানে এমন এক ধরনের যন্ত্র যা আগুনে পুড়ে না। তো ব্ল্যাক বক্স, তারপর কি জানি? বলছি ব্ল্যাক বক্স বিমানে এমন এক ধরনের ও বি। যন্ত্র, হ্যাঁ হ্যাঁ, বিমান বিমান বি বললেন। ব্ল্যাক বক্স বিমানে এমন এক ধরনের যন্ত্র, ব্ল্যাক বক্স বিমানে এমন এক ধরনের যন্ত্র যা আগুনে পুড়ে না এবং পানিতে নষ্ট হয় না। ব্ল্যাক বক্স বিমানে এমন এক ধরনের যন্ত্র যা আগুনে পুড়ে না এবং পানিতে নষ্ট হয় না, কিন্তু বিমানের সকল তথ্য ধারণ করে রাখে। আবারও বলি, ব্ল্যাক বক্স বিমানে এমন এক ধরনের যন্ত্র যা আগুনে পুড়ে না, পানিতে নষ্ট হয় না, কিন্তু বিমানের সকল তথ্য ধারণ করে রাখে। এই জন্য দেখেন বিমান ক্রাশ করলেই আগে ব্ল্যাক বক্স খুঁজে, কারণ সেটা পানিতেও কিছু হবে না, আগুনেও কিছু হবে না, এবং বিমানে যা ঘটছিল সব ওটাতে ধারণ করা থাকবে। এই হচ্ছে কাহিনী। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচার। তো ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আবার হয়তোবা দেখা হয়ে যাবে আর কি। স্যার, লিড আর ফোটন কণা কি পরে হবে আবার? ফোটন কণা তো আপু দুইটাতে আমরা আলোর চ্যাপ্টারে পড়াই। ফোটন কণা হচ্ছে আলোর একটা প্যাকেট, ভরহীন একটা আলোর প্যাকেটকে বলে ফোটন কণা। এটা কিছুই না, খালি খালি একটা সংজ্ঞা। আর লিডটা স্যার? কোনটা? লিড, ডায়োডের পরে লিড, ট্রানজিস্টর, এলইডি। এলইডি পড়াইলাম না, এলইডি, এলসিডি, এলইডি, ওই যে ডিজিটাল, এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল। আপনি কি পরে জয়েন করছেন? দেখেন তো আমরা কিছু সিগন্যাল পড়াইছি না, যে লাইট এসি সিগন্যালকে ডিসি করে। দেখেন তো এর ভিতর এলইডি এলসিডি আছে নাকি, দেখেন তো। আছে স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।